হাতখানি অবশ হয়েছে স্ট্রোকে, একটু ছুঁয়ে দিই। না গো নয়, এত ঋণী করো না আমায়, মনে মনে চুম্বনের ঝড় বইয়ে দাও, চোখ বুজে উপভোগ করি। আজ রবিবার ২রা চৈত্র ১৪৩২ বঙ্গাব্দ। ২৬ ফেব্রুয়ারি বহুমাত্রিক বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে পর্দা উঠেছিল অমর একুশে বইমেলার। বইমেলা উদ্বোধন করেছিলেন মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান। আজ ১৫ই মার্চ শেষ হচ্ছে বইমেলা। বইমেলার শেষ দিনে আমি তামান্না খন্দকার আপনাদেরকে স্বাগত জানাচ্ছি বেঙ্গল বুকস প্রেজেন্টস ডিভিএস বইমেলা প্রাঙ্গণ থেকে। আজ আমাদের সাথে উপস্থিত আছেন বাংলাদেশের অন্যতম প্রধান কবি ও প্রবীণ সাংবাদিক হাসান হাফিজ। কথা বলবো তার সাথে। কেমন আছেন? আছি, ভালো আছি, ধন্যবাদ। আপনার লেখালেখি শুরুটা হয়েছিল কিভাবে? আমি যখন স্কুল ছাত্র তখনই আমার লেখা ছাপা হয়। গ্রামে ছিলাম তখন, ক্লাস 8-এ থাকার সময়। কিন্তু রোকনুজ্জামান খান দাদাভাই নিশ্চয়ই নাম শুনেছেন। কচিকাচা নামে একটা পত্রিকা ছিল, মাসিক কচি ও কাঁচা, সেখানে আমার লেখা ছাপা হয়েছে। সেটা একটা খুবই আনন্দদায়ক অভিজ্ঞতা এবং অসম্ভব একটা রোমাঞ্চকর ব্যাপার। এত ছোট বয়সে কবিতা ছাপা হয়েছিল, মানে প্রফুল্লতাটা আসলে কেমন কাজ করছিল তখন? সেটা আসলে গ্রাম থেকে চিঠি লিখে পাঠিয়েছিলাম। আমাকে তো চিনতেন না, আমি সোনারগাঁও উপজেলায় আমার জন্ম, সেখানে সেই গ্রাম থেকে চিঠি পাঠিয়েছিলাম এবং সেটা রেগুলার পড়তাম। ইত্তেফাকের একটা এখনও আছে, সেটা বাচ্চাদের পাতা কচিকাচার আসর, সেখানেও আমি সদস্য হয়েছিলাম। আমার রোল নাম্বারও একটা দেওয়া হয়েছিল। তারপরে পত্রিকার মধ্যে লেখা ছাপা হলো। এরপরে আস্তে আস্তে তো আরও লেখালেখি শুরু হলো। যখন আমি ঢাকা কলেজে এসে ভর্তি হলাম তখন বহু জায়গায় লেখালেখি করেছি। আমি ছাত্র জীবনেই কিন্তু লেখক হিসেবে খ্যাতি না বলতে পারি না। আপনার দুটো বই আছে, একটা হচ্ছে বহুমাত্রিক নজরুল আর একটা হচ্ছে বহুমাত্রিক রবীন্দ্রনাথ। তো বোঝা যাচ্ছে যে আপনি তাদেরকে বেশ পছন্দ করতেন, তাদের লেখাগুলো পড়তে বেশ পছন্দ করতেন। সেই ভালো লাগা থেকে কি কখনো এরকম হয়েছে যে লেখাগুলো অনুপ্রাণিত করছে যে আপনিও লিখবেন? অবশ্যই না, সেটা তো পরিণত বয়সে সেই কাজটা করেছি আমি। তাদের বিভিন্ন জনের লেখা যেই নানান অ্যাঙ্গেলে, রবীন্দ্রনাথ তো বহু ক্ষেত্রে কাজ করেছেন এবং সোনার ফসল ফলিয়েছেন। আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলামেরও আমরা ক্ষেত্রে দেখি, সঙ্গীত বলেন, প্রবন্ধ বলেন, শিশু সাহিত্য বলেন, গজল বলেন, তারপরে আরও কত কিছু কাজ করেছেন, সেগুলি তুলে ধরা হয়েছে বই দুটোতে। তো তার আগেই তো ছোটোবেলায় রবীন্দ্রনাথ পড়েছি, নজরুল পড়েছি যতটা সম্ভব। স্কুল লাইব্রেরিতে পড়েছি। আমাদের পারিবারিক লাইব্রেরিটাও খুব সমৃদ্ধ ছিল। গ্রামে কিন্তু লোকে বই দেখতে আমাদের বাড়িতে আসতো, এক আলমারি ভর্তি বই। সুতরাং আমার আবহাওয়াটা অন্যরকম ছিল আর কি, বেড়ে ওঠাটা অন্যরকম। ফলে আমি হওয়ার কথা ছিল ডাক্তার, হয়েছে আমি সাংবাদিক, লেখক। আমার ছেলে অবশ্য ডাক্তার হয়েছে। এটাই বলতে চেয়েছিলাম যে যদি লেখালেখিটা না করতেন, আমি জানি পেশায় একজন আপনি সাংবাদিক, তাহলে আর অন্য আর কি হতেন? ডাক্তারই হওয়ার কথা ছিল। দুইটাই আমার সায়েন্স ছিল, দুইটাই ফার্স্ট ডিভিশন ছিল এবং ঢাকা কলেজের ছাত্র, আপনি জানেন যে সেরা কলেজ বাংলাদেশে। কিন্তু তারপরেও আমি অন্য পথে চলে এলাম আর কি। সেটার জন্য কোনো আফসোস করি না, কোনো খেদ আমার নেই। এটা কি অনেকটা মানে লেখালেখি করতে ভালো লাগে এবং সমসাময়িক বিষয় নিয়ে চিন্তা করতে পছন্দ করেন, ওই থেকে কি সাংবাদিকতায় আসা? আসলে ওই যে যেহেতু লেখালেখির পোকা বলি যদি, সেটা তো ছোটোবেলায় আমার মাথায় ঢুকেছিল। ফলে মানে পড়াশোনায় ওইভাবে মনোযোগী ছিলাম না, আর দুরন্তপনাও সেভাবে করিনি ছোটোবেলায়। লেখালেখির দিকে, পড়ার দিকে ভাবুক প্রকৃতির ছিলাম আর কি, সেই কারণেই এদিকে আসা। তো যার যেটা নিয়তি সেটা তো হয়ই আসলে। এটা ইচ্ছা থাকলেই তো, আর আমি যদি মহাকাশচারী হতে চাই হতে পারবো না। যেটা নিয়তি নির্দিষ্ট সেটাই, তারপরেও মানুষের চেষ্টা করতে হয়। তো এই আর কি, লেখালেখি করে এক জীবন কাটিয়ে দিলাম। জীবনের শেষ প্রান্তে এখন প্রায়। আমার বইয়ের সংখ্যাও এখন অনেক, ২ শতাধিক। আপনার একটা বই আছে অনন্ত ক্ষমার চিতাকাঠ, নামটাই আমার কাছে মানে কেমন একটা লাগতেছে, অনন্ত ক্ষমার চিতাকাঠ। মানে আমি এই বইয়ের ভিতরে যে গল্পটা সেটা সম্পর্কে জানতে চাচ্ছিলাম, এবং নামকরণটা আসলে এটাই কেন হলো? আসলে চিতাকাঠ তো একটা মানে সেই রকম অগ্নির একটা যে প্রদাহ, যেটা আপনার মানে সব কিছুকে পুড়িয়ে সে শুদ্ধ করে, এবং একটা ক্ষমার মধ্যেও কিন্তু একটা মহত্ব থাকে। মানে একটা মানে সৃষ্টির একটা আদি রহস্যের সঙ্গে বিলীন হয়ে যাওয়ার যে একটা আকুতি, একটা আকাঙ্ক্ষা, সেই চিন্তা থেকেই কিন্তু এই নামকরণটা হয়েছে। নামকরণটা একটু অন্যরকমই। এবং আপনি দেখবেন যে কবিতা হচ্ছে একটা ক্লাসিক্যাল মিউজিকের মতো। আপনার কিন্তু নিজেকে তৈরি হতে হবে এটা বুঝতে হলে। ক্লাসিক্যাল মিউজিকের জন্য যেরকম কানটা তৈরি করতে হবে, কবিতা বোঝার জন্য আপনার বোধকে সেইভাবে শানিত করতে হবে। কবিতা তো একটা সাংকেতিক বিষয়। আসলে একটা লাইনের মধ্যে হয়তো 10টা লাইন বলা আছে এটার মধ্যে, এবং সকালবেলা আপনি একটা কবিতা একরকম লাগবে,
আবার হয়তো দুপুরবেলা একরকম লাগবে, আবার একটা বৃষ্টিমুখর সন্ধ্যাবেলা আপনার কাছে একটা অন্যরকম একটা, এটা একটা চারুকলার। তার মানে কি আবহাওয়া কবিতার মানে অবশ্যই এগুলি ভাব চেঞ্জ করে এফেক্ট করে দেয়? মানুষের, হ্যাঁ করে। আপনার মনের তরঙ্গ তো এক এক সময় এক এক রকম হয়, নানান রকমের দুলুনি আছে সেটার। আপনার যখন আপনি ক্ষুধার্ত তখন একরকম বোধ করবেন, আবার যখন ভরা পেটে তখন আপনার আবার সব কিছুই ভালো লাগতে থাকবে। তো এরকম ভ্যারি করে, তো কবিতার ব্যাপারটা ওই রকম। আপনি যখন মানে এক একটা সময়ে যখন পড়বেন তো এক এক রকমের মাত্রা এবং দোতনা নিয়ে এসে অনুভূতিটা আপনার ভিন্ন সামনে হবে। উপস্থাপিত হবে। আপনার আরো একটা বই আছে কনে দেখা আলো রহম, এই নামটাও আমার কাছে ভীষণ ইন্টারেস্টিং লেগেছে, যে এটা সম্পর্কেও আমি জানতে চাইবো যে এই বইয়ের গল্পটা এবং নামকরণটা মানে যে চিন্তা ভাবনাটা ছিল, প্রেক্ষাপটটা ছিল, সেটা কেমন ছিল? আপনার কনে দেখা আলো তো এটা অনেকে জানে না। কনে দেখা আলো হচ্ছে গোধূলির ঠিক আগে আগে, তখন যদি পাত্রীপক্ষকে মানে এটা সময়টার জন্য অপেক্ষা করে, তখন আলাদা একটা সৌন্দর্য, যেহেতু গেরুয়া একটা রং, তাই না? হলুদ আভ একটা মানে সোনালী রং, একটা একটা অতীন্দ্রিয় আলো রেখা মনে হয় সে সময় অল্প সময়ের জন্য থাকে। তো সেই কনে দেখা আলোর যে একটা অহংকার আছে, সেটাকে আমি ধরতে চেয়েছি, সেটাকে আমি ফিল করতে চেয়েছি, সেটাকে আমি শিল্পে রূপায়ণের চেষ্টা করেছি। এই ভিতরে গল্পটা কিরকম ছিল? তো ওই যে সেই সময়টা যে খুব ক্ষণিকের, কিন্তু সেটা একটা অত্যাশ্চর্য, একটা বিদ্যুৎ চমকের মতো একটা, তাই না? একটা শিহরণ, একটা রোমাঞ্চ, একটা পুলক, আপনার সেই একটা যে অনিন্দ একটা অনুভূতি, সেই অনুভূতিটা একটা অনির্বচনীয়, এটা কিন্তু ভাষায় প্রকাশ করা যায় না। সেটাকেই আমি মানে ধরার চেষ্টা করেছি। আর কবিতা তো হচ্ছে অর্ধেক ধরা থাকে, অর্ধেক অধরা থাকে। আধেকখানি ধরা দেয়, আধেকও ঘুমে নয়ন চুমে, রবীন্দ্রনাথের একটা গান আছে। আপনার আরেকটা বই আছে মুক্তিযুদ্ধের মানে সুনির্বাচিত গল্প, এই যে মুক্তিযুদ্ধ নিয়ে লিখেছেন, মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটটা নিয়ে লিখেছেন, আমি এটা সম্পর্কে জানতে চাইবো। মুক্তিযুদ্ধের কবিতাও একটা আমার সুসম্পাদিত মানে যদি বলেন আছে। তরুণ যারা জন্মে হয়েছে মুক্তিযুদ্ধের পরে, তাদের চোখে মুক্তিযুদ্ধটা কেমন সেটাও আমি দেখার চেষ্টা করেছি, একটা সংকলন করেছি। তো নানানভাবে মুক্তিযুদ্ধকে নানান দিক থেকে আলো ফেলে এটা দেখার চেষ্টা করি, যেহেতু বাংলাদেশের অস্তিত্ব এবং আমাদের চেতনা সবকিছুই কিন্তু মুক্তিযুদ্ধ কেন্দ্রিক। সেই 52 ভাষা আন্দোলন থেকে ধরে রক্তের সোপান বেয়ে বেয়ে আমরা কিন্তু অনেক আন্দোলনের পরে প্রাণহানি হয়েছে, কত সম্ভ্রম হানি হয়েছে, তারপরে আমরা রক্তে রঞ্জিত একটা পতাকা পেয়েছি। সুতরাং এই অহংকারটাকে আমাদের লালন করতে হবে। এটার ভিত্তিতেই আমরা একটা অসাম্প্রদায়িক, একটা মানে বৈষম্যমুক্ত এবং সবার জন্য একটা বহুমাত্রিক বাংলাদেশ, যেটা এইবারের বইমেলারও স্লোগান, সেরকম আমরা একটা গড়ে তুলব। সুতরাং মুক্তিযুদ্ধটা আমাদের ভিত্তি, এটা কখনো আমাদের বিস্মৃত হওয়া যাবে না। আমাদের উত্তর প্রজন্মকে সেই চেতনায় দীক্ষিত করতে হবে, সঞ্জীবিত করতে হবে। হাতখানি অবশ হয়েছে স্ট্রোকে, একটু ছুঁয়ে দিই না গো নয়, এত ঋণী করো না আমায়, মনে মনে চুম্বনের ঝড় বইয়ে দাও, চোখ বুঝে উপভোগ করি। এই যে কবিতাটা, এবং এই কবিতাটার এই বইয়ের নাম পুষ্প ও ছুরিকা। একদিকে যেমন মনে হচ্ছে কেউ আমাকে ফুল দিচ্ছে, এবং তারপর মনে হচ্ছে পিছন দিক থেকে কেউ আমাকে ছুরির আঘাত করছে। হ্যাঁ, তো এইটাই আমাদের জীবন, কিন্তু দ্বান্দ্বিক একটা জীবন আমাদের। সব কিছু কিন্তু একদম মসৃণ নয়। সুতরাং এই সংকটটা আছে, দ্বন্দ্ব আছে, প্রশ্ন আছে, তারপরে আতঙ্ক আছে, আবার ভালোবাসাটাও আছে, পুষ্পের সৌরভও আছে, লাবণ্য আছে, সব মিলিয়েই তো জীবন আসলে। সেটাই আমি বলতে চেয়েছি এখানে। পুষ্প ও ছুরিকা, এই কন্ট্রাস্টের মধ্যে আমাদের জীবনের যেই মানে বোধ এবং যে বাস্তবতা, সেটাকে আমি এখানে ধরার চেষ্টা করেছি। ভূতের লেখালেখি করতে আপনি খুব পছন্দ করেন? ভূতের গল্প লেখালেখি করতে? ভূতের গল্প সম্পাদনাও করেছি অনেক, কারণ ভূতের গল্পের মধ্যে কিন্তু একটা গা ছমছমে একটা ভাব থাকে, একটা মানে শিহরণ থাকে, একটা সবাই কিন্তু ভূতের গল্প লিখতে পারে না। ভূতের গল্প অনেকে ভূতে বিশ্বাস করে না, কিন্তু ভূতের গল্প আবার ভালোবাসে, শুনতে ভালোবাসে, পড়তে ভালোবাসে। আর এটার মধ্যে তো অনেক কল্পনা থাকে, বাচ্চাদের জন্য এটা কিন্তু খুবই একটা আনন্দদায়ক অভিজ্ঞতা। ভূতের গল্প একদিকে ভয়, আরেকদিকে আনন্দ, তো সেটা একটা মানে কন্ট্রাস্ট আছে আর কি। সেই কারণে ভূতের গল্প কিন্তু অনেকেই লিখেছেন। আমাদের রবীন্দ্রনাথও কিন্তু মানে সেইভাবে লিখেছেন। অতীন্দ্রিয় যেগুলি, অতিপ্রাকৃত গল্প যেগুলি বলা হয়, কঙ্কাল গল্পের কথা আপনি জানেন, আরও কত আছে, তাই না? তো সেগুলির মধ্যে কিন্তু একটা মানে বোধের অতীত একটা কিছু ধরার চেষ্টা, সেটাকে শিল্পায়নের চেষ্টা আমরা লক্ষ্য করি। সুতরাং ভূতের গল্প, রূপকথার গল্প, এগুলি আমার খুব পছন্দের। আপনি জানেন যে এই বছর আমি শিশু সাহিত্যে বাংলা একাডেমি পুরস্কার পেয়েছি। অনেকে আমাকে প্রশ্ন করেন যে আপনাকে কবিতায় কেন দেওয়া হলো না। আমি এটার উত্তরে বলি যে এইটা তো আমার ভূতের গল্পের উপর না, তো আমি শিশুদের জন্য অনেক কাজ করেছি, সেটা অনেকে জানে না। শিশুদের জন্য কাজ করতে আমার খুব ভালো লাগে। তাদের জগৎটা হচ্ছে নির্মল এবং সেখানে কোনো
প্রতারণা নাই, ভণ্ডামি নাই, নির্মল একটা আনন্দের পবিত্র একটা জায়গা। সুতরাং শিশুদের জন্য আমার কাজ করতে ভালো লাগে, আমি আরও কাজ করতে চাই তাদেরকে। আপনি সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়েও লিখেছেন, এই বইটা সম্পর্কে জানতে চাইবো। সুনীল গঙ্গোপাধ্যায় মারা যাওয়ার পরে প্রথম স্মারক গ্রন্থটা কিন্তু বাংলাদেশ থেকে বেরিয়েছে, এটা বিভাস করেছিল। বইটার নামটাও একটু অন্যরকম, সুনীল স্মরণে সুনীল গঙ্গোপাধ্যায়। হ্যাঁ, তো এইটার উপরে বাংলাদেশের এবং ভারতের পশ্চিমবঙ্গের কলকাতার অনেকের লেখা সেখানে আছে। মানে এটাতে একটা সুনীল যেহেতু একটা বহুমাত্রিক লেখক ছিলেন এবং খুবই রোমান্টিক লেখক ছিলেন, খুবই জনপ্রিয় লেখক ছিলেন, এবং বাংলাদেশের সঙ্গেও তার বাংলাদেশেরই ছেলে উনি। তার বৃহত্তর ফরিদপুরে তার জন্ম, মাদারীপুরে। তো বাংলাদেশে বহুবার এসছেন, বাংলাদেশ তার লেখার মধ্যে বারবার বিধৃত হয়েছে। তো সেই জন্যেই আমি ফিল করেছি যে একটা স্মারক গ্রন্থ বার করা দরকার বাংলাদেশে, এবং কলকাতার অনেকের লেখার সমন্বয়ে কিন্তু এই বইটা বেরিয়েছে। সেটা পড়লে সুনীলকে অনেকখানি জানা যাবে, এবং সুনীলের সঙ্গে আমার 2-3বার ইন্টারভিউ নেওয়ার আমার সৌভাগ্য হয়েছে। যেমন তাকে বলা হয়েছে, অনেকে প্রশ্ন করে যে এরকম কবিতা কীভাবে লিখব, তো উনি বলেছেন যে আগে প্রেমে পড়ো, ব্যর্থ হও, তারপরে কবিতা লেখো। আসলে ব্যর্থতা ছাড়া, আপনার বিচ্ছেদ ছাড়া তো আসলে শিল্প হয় না। আপনি সব কিছু পেয়ে গেলে সব তাহলে কিন্তু শেষ হয়ে যায়। পাবলো পিকাসোরও একটা কথা আছে, বিখ্যাত শিল্পী, বিশ্বনন্দিত, যে একজন শিল্পীর জীবনের সবচেয়ে বেশি প্রয়োজন অপমানের, কারণ অপমান থেকে কিন্তু আপনার শিল্প সৃষ্টিটা হয়। আমার একটা কবিতার বইয়ের নামও আছে, অপমানে বেজে উঠি। অপমান যদি আমাকে করো তাহলে আমি মানে ঝংকৃত হয়ে উঠবো, আমি একটা সুরের ছন্দে আমি বেজে উঠবো। তো এইটার মধ্যেও কিন্তু অপমানের মধ্যে যে জ্বালাটা আছে, একজন শিল্পীকে আঘাত করলে কিন্তু তার শিল্প সৃষ্টিটা মানে সেই রকম ভেতরের যেই আঘাত থেকে নতুন কিছু সৃষ্টি হয়। হ্যাঁ, অবশ্যই হয়। আমরা যদি ভ্যান গগের জীবনটা দেখি, ভ্যান গগ কিন্তু তার প্রেমিকার জন্য কান পর্যন্ত নিজের কেটে ফেলে দিয়েছে, এবং ভ্যান গগের সৃষ্টি দেখেন এখনো কত চিরঞ্জীব, এবং হ্যাঁ, আমাদেরকে এখনো স্পন্দিত করে, আন্দোলিত করে। লেখালেখি নিয়ে আপনার বর্তমান চিন্তা ভাবনা কি? না, লেখালেখি তো আমার আসলে লেখালেখি এবং পড়া এটা আমার শ্বাস প্রশ্বাসের মতোই স্বাভাবিক। না হলে তো আমার বয়সে তো 2 শতাধিক গ্রন্থের নন ফিকশন সবই। আমি শিশুদের জন্য কাজ করেছি, আমি রম্য লেখা লিখেছি, আমি অনুবাদ করেছি, গবেষণা করেছি, কবিতা লিখেছি, শিশু তো রচনা তো করেছি বহু ধরনের। তো এগুলি বিচিত্র সব কাজ করেছি, অনেকের ইন্টারভিউ করেছি, অনেক লেখক শিল্পী। আমার একটা বই আছে দাবিংশতি, 22 জন লেখক শিল্পীর সাক্ষাৎকার। এর মধ্যে কেউই বেঁচে নাই, 2 জন ছিলেন সর্বশেষ, আহমদ রফিক এবং বদরুদ্দিন উমর, তারাও কিছুদিন আগে আমাদেরকে ছেড়ে চলে গেছে। সেই শওকত ওসমান থেকে ধরে ওবায়দুল হক, আহমেদ, আরে হুমায়ুন আহমেদ, সেলিম আল দিন, অনেকের, আখতারুজ্জামান ইলিয়াস, শওকত আলী, তারপরে অনেক শিল্পী, কাইম চৌধুরী, দেবদাস চক্রবর্তী, বিজন চক্রবর্তী, তো এদের ইন্টারভিউ সেখানে আছে, শিল্পী আমিনুল ইসলাম। তো সেটাও একটা খুবই মূল্যবান গ্রন্থ, তাদের চোখে বাংলাদেশটা কীরকম। এবং 90-এর পরবর্তী সময় কিন্তু তাদের ইন্টারভিউগুলি আমি নিয়েছিলাম, দৈনিক বাংলায় সাহিত্য পাতায় ছাপা হয়েছিল। সেগুলিও একটা খুবই সাড়া জাগানো গ্রন্থ। এটার নতুন এডিশনের কাজ করছি, শেষ করতে পারি নাই, আশা করি শিগগিরই আবার বেরোবে। দাবিংশতি মানে 22 জন লেখক শিল্পীর ইন্টারভিউ, অনেক বড় একটা ব্যাপার এবং আমাদের জন্য অনেক বড় একটা অর্জন হতে যাচ্ছে। তারপরে আমার স্মৃতি গদ্য অনেক আছে, আমার গদ্যের বই বেরিয়েছে, পাখির চোখে দেখা একটা বইয়ের নাম মরমীয়তার গহীন মর্মে। সেখানে রবীন্দ্রনাথের যে 3 কন্যার পিতা, এবং সেটা একটা আর্টিকেল আছে, পড়লে আপনি শিউরে উঠবেন। তার 3 কন্যার জন্য তার জামাতারা প্রত্যেকেই কিন্তু তাকে যন্ত্রণা করেছে, যৌতুকের জন্য পীড়াপিড়ি করেছে, এবং বিলেত যাওয়ার খরচ যোগান দিতে বাধ্য করেছে রবীন্দ্রনাথকে। সেটা পড়লে কিন্তু চোখের পানি এসে যায়। রবীন্দ্রনাথ 3 কন্যার পিতায়, সেই লেখাটা ওইখানে আছে। আরও অনেকের লেখা ইন্টারভিউ আছে, আমার স্মৃতিচারণ আছে, অনেক মনীষীর কথাবার্তা আমি সাংবাদিক হিসেবে যেভাবে দেখি। খুব কঠিন গবেষণার বিষয় না, একটা মানে আপনি ইন্টারেস্টিং পয়েন্টগুলি সেখানে আপনি পাবেন, তাদের বৈশিষ্ট্য, তাদের গুণগত রচনাবলীর যেই আকর্ষণ, সেগুলি তুলে ধরার চেষ্টা করেছি। বইমেলা নিয়ে আপনার প্রত্যাশা কি? বইমেলাটা তো এবার ভালো হলো না, আসলে নানান ধরনের সংকটের মধ্যে পড়েছিল রোজা, তারপরে একটা নতুন সরকার ক্ষমতা নিল, এই ট্রানজিশন, বইমেলা হবে কি হবে না এটা নিয়ে সংশয় ছিল। যাক, তাও শেষ পর্যন্ত সবার অংশগ্রহণে হয়েছে, আশানুরূপ বিক্রি হয় না, সেটা হতাশার কারণ। আমরা চাইবো যে সরকার তাদেরকে প্রণোদনা দেবেন। গার্মেন্টস মালিকরা যদি প্রণোদনা পায় তাহলে বইয়ের প্রকাশকরা কেন পাবেন না, লেখকরা কেন পাবেন না? অবশ্যই আমাদের সংগঠিত হয়ে এই দাবি তুলতে হবে। মননের জগৎ যদি আমাদের
দীনতার মধ্যে থাকে তাহলে আমরা কোনোভাবেই জ্ঞানভিত্তিক সমাজ গড়ে তুলতে পারবো না। আমাদের নতুন জেনারেশনকে সবাইকে পাঠমুখী করতে হবে, বইমুখী করতে হবে, সেটার আকর্ষণ তৈরি করতে হবে। স্কুলে স্কুলে বইমেলা করতে হবে, শুধু 21-এর বইমেলা কেন, সারা দেশে সারা বছর বইমেলা হবে। এবং আন্তর্জাতিক বইমেলার কথা আমাদের সম্মানিত প্রধানমন্ত্রী এবারের বইমেলার উদ্বোধনী অনুষ্ঠানে বলেছেন যে 21-এর বইমেলার আন্তর্জাতিকীকরণের উপরে উনি গুরুত্ব দিয়েছেন এবং সেটার ব্যাপারে সরকার কাজ করছে। আমরাও চাইব যে এটাও থাকবে, পাশাপাশি একটা আন্তর্জাতিক বইমেলাও আমাদের যেন হয়, বিভিন্ন দেশের সঙ্গে আমাদের মিথস্ক্রিয়াটা হয়, আমরা জানতে পারবো, আমাদের জানালা খোলা থাকবে। আমরা এখন বিশ্ব নাগরিক, সেই আশা করছি ভবিষ্যতে আরও নতুন মাত্রা নিয়ে বইমেলা আমাদের কাছে উপস্থাপিত হবে এবং আরও আকৃষ্ট করবে সবাইকে। এবং একটা আগামী বছরও রোজার মধ্যে পড়বে, তবে অংশ তো পড়বে আর কি, পুরাটা পড়বে না। তো ফলে আমরা যদি এখন থেকে প্রস্তুতি নিতে থাকি এবং সারা বছর যদি আমরা বইমেলার আয়োজন করতে পারি, বইয়ের প্রতি পাঠকদেরকে আকৃষ্ট করতে পারি সবাইকে, তাহলেই সেটাই হবে সার্থকতা। শুধু ফেব্রুয়ারি মাসে আমরা বইকে ভালোবাসবো আর সারা বছর বই বিমুখ হয়ে থাকবো, সেটা কোনো কাজের কথা না। আপনাকে অসংখ্য ধন্যবাদ এত ব্যস্ততার মাঝেও আমাদেরকে সময় দেওয়ার জন্য। অনেক ধন্যবাদ। বেঙ্গল বুকসকে ধন্যবাদ, টিভিএসকে ধন্যবাদ এবং যারা দেখছেন সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কুমড়ো ফুলে ফুলে নুয়ে পড়েছে লতাটা, সজনে ডাঁটায় ভরে গেছে গাছটা, আর আমি ডালের বড়ি শুকিয়ে রেখেছি। খোকা তুই কবে ফিরবি, কবে ছুটি? চিঠির উত্তরে খোকা বলেছিল, তোমার জন্য কথার ঝুড়ি নিয়ে তবেই তো বাড়ি ফিরবো, লক্ষ্মী মা রাগ করো না। খোকার সেই চিঠি মায়ের কাছে আজও পৌঁছায়নি। এমনই নাম জানা অজানা অসংখ্য খোকার আত্মত্যাগের বিনিময়ে অর্জিত হয়েছে আমাদের সবার প্রিয় মাতৃভাষা বাংলা ভাষা। আবারও সে সকল মহান আত্মত্যাগের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন করে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখবেন টিভিএস।